শিশুর গোসল নিয়ে আলাপ করছিলাম। সেক্ষেত্রে গোসলের সময় সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যাবে কিনা? অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মায়েরা তার শিশুর গোসলের পর তাকে পাউডারও দেন। এ বিষয়ে আপনি কি বলবেন? অবশ্যই সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পাউডার আমার মনে হয় না দেওয়াই ভালো। আমরা রিকমেন্ড করি যে এটা, কারণ স্কিনের ক্ষতি করতে পারে, চামড়ার ক্ষতি করতে পারে। আর আপনি প্রশ্ন করেছিলেন নাভি যে পড়ার নাভি আগে যদি শুকানোর আগে গোসল করানো যাবে গোসল কিনা? করানো যাবে কিনা। গোসল করানো যাবে। অনেকে ভয় পায় নাভি পানিতে ভিজলে কি হবে। কারণ এই নাভি নিয়েই তো সে পানির ভিতরেই ডুবেছিল মায়ের পেটে। সুতরাং তাকে গোসল দিলে কোনো অসুবিধা নাই। আমরা এখন আধুনিক যুগে দেখা যায় আমরা ডাইপার ব্যবহার করে থাকি শিশুদের জন্য। সেক্ষেত্রে ডাইপারের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে কিনা? ডাইপার ব্যবহার করা যায় অবশ্যই, কারণ ডাইপার বাচ্চার যত্নের একটা অবিচ্ছেদ্য অংশ। তবে ডাইপার পরানোর পরে খেয়াল রাখতে হবে যে ডাইপারে পেশাব পায়খানা করে অনেকক্ষণ যাবৎ আছে কিনা বাচ্চা। তো সেক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা পর পর বা ডাইপারটা চেক করা উচিত। যদি পেশাব বা পায়খানা করে থাকে তখন সেটা পরিষ্কার করে দেওয়াই ভালো। কারণ ডাইপারের পেশাব পায়খানা নিয়ে যদি অনেকক্ষণ থাকে তখন সেটা আবার র্যাশ ডেভেলপ করতে পারে, যেটাকে আমরা ডাইপার র্যাশ ডাইপার বলে র্যাশ থাকি। বলি। তো সেটা যাতে না হয় আমাদেরকে যখনই পেশাব পায়খানা করবে যত তাড়াতাড়ি পারা যায় ওটা পরিষ্কার করে দেওয়া পরিবর্তন উচিত। করে ফেলতে হবে। এবার একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে যে আম্বিলিকাস বা নাভি, যেটাকে বাংলায় বলে থাকি আমরা। যে অনেকেই প্রশ্ন করেন আমাদের কাছে বা আপনার কাছে প্রশ্ন করে থাকেন যে নাভির যত্ন কীভাবে নিতে হবে। কারণ হচ্ছে এটি অনেকেই মনে করেন যে এটি ইনফেকশন হওয়ার জন্য বা রোগ সংক্রমণের জন্য খুব একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এই বিষয়ে আপনি কি বলবেন? নাভির যত্ন ভেরি সিম্পল এখন, কারণ নাভিটা 7 থেকে 14 দিনের মধ্যে সাধারণত পড়ে যায়, নিজে নিজেই পড়ে নিজে যায়। নিজেই পড়ে যায়। এবং আগে এক সময় বলা হতো ওখানে স্পিড দিয়ে ওয়াশ করার জন্য, বাট এখন বলা হয় যে কিছুই না লাগানোর জন্য। তবে খেয়াল রাখতে হবে নাভিতে কোনো ইনফেকশন হচ্ছে কিনা। ইনফেকশনের 3টা সাইন দেখা যায়। একটা হচ্ছে নাভির চারিদিকে যদি খুব রেড হয়ে যায়, লাল হয়ে যায়, অথবা যদি খুব স্মেলি হয়ে যায়, অনেক গন্ধ আসবে, নাভিতে দুর্গন্ধ আসবে। দুর্গন্ধ আসবে। আর থার্ড হচ্ছে যদি পুঁজ বের হয়। এই পুঁজ শুধু সাদা যেটা ইয়েলো ডিসচার্জ সেটা না, যেটা হলুদ রঙের ডিসচার্জ সেটা না, এটা ফোঁড়ার মতো যে পুঁজ হয় সেই পুঁজের মতো ডিসচার্জ হবে। তো এই 3টা সাইন যদি আমরা দেখি তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবার আমরা অন্য প্রসঙ্গে আসি। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা জানি শিশুরা জন্মের পরই কাঁদে, এবং আমরা যারা চিকিৎসক আছেন যারা তারা বলে থাকেন, আপনাদের মুখে শুনে থাকি যে শিশুর জন্মের পর কান্নাটা হচ্ছে একটি শুভ লক্ষণ, যে শিশুর সব কিছু হয়তো স্বাভাবিক আছে। সেক্ষেত্রে কিন্তু কোনো বাচ্চা বা কোনো শিশু যদি দিনের পর দিন কন্টিনিউয়াসলি বা অনেকক্ষণ যাবৎ যদি কাঁদতে থাকে, এটি কোনো অসুস্থতা বা কোনো খারাপ লক্ষণ কিনা? শিশুর কান্না খুব কমন প্রবলেম বলবো, বা এটা তার একটা ল্যাঙ্গুয়েজ। শিশুর কান্না দিয়ে সে প্রকাশ করে যে সে হাংরি হতে পারে, সে পেটে গ্যাস হতে পারে, সেখান থেকে পেটে ব্যথা হতে পারে। সে যদি খুব ঠান্ডা বা খুব গরমে থাকে সেখান থেকে কাঁদতে পারে। সে যদি অ্যালোন থাকে, সে যদি কোলে উঠতে চায় বা একটু মুভ করতে চায় সেখান থেকেও কাঁদতে পারে। তো দেখতে হবে তার প্রবলেমটা কোথায়, একটু অ্যাসেস করতে হবে। যেমন কোনো বাচ্চাকে যদি 1 ঘন্টার মধ্যে দুধ খাইয়ে দেওয়া হয়, 1 ঘন্টাও হয়নি, মাত্র কিছুক্ষণ আগে দুধ খেলো, তাহলে সে বাচ্চা খিদার জন্য কাঁদবে না। সেজন্য আমরা যেন প্রত্যেকবারই মনে না করি যে বাচ্চা কান্দা মানে খিদার জন্য কাঁদা, সুতরাং তাকে তখনই আবার ব্রেস্ট ফিড করো, সেটা না করাই ভালো। তাহলে দেখতে হবে সে পেশাব করছে কিনা, পায়খানা করছে কিনা, তাকে একটু কোলে নিয়ে ঘুরতে হবে কিনা, বা পেটটা একটু ফুলে গেছে কিনা পেটে গ্যাস হওয়ার জন্য, এই জিনিসগুলো দেখতে হবে। এরপরেও দেখা যায় অনেক সময় কান্নার কোনো কারণ পাওয়া যায় না। কোনো বাচ্চা রাতের একটা নির্দিষ্ট সময়ে 3 ঘন্টা 4 ঘন্টা যাবৎ কাঁদতে থাকে, দিনের বেলায় আবার ভালো। এটাকে আমরা ইনফ্যান্টাইল কোলিক বলি বা 90 ডেজ কোলিক। এটা কোনো ক্ষতি করে না, কিন্তু 90 দিন বা 3 মাস পর্যন্ত বাচ্চা এইভাবে কাঁদতে থাকে, বাট এটা কোনো হার্ম করবে না। 90 দিন পরে এটা অটোমেটিক্যালি চলে যাবে। এটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। দুশ্চিন্তার কোনো কারণ নাই।
এবারে অন্য একটি বিষয়, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। শিশুদের ক্ষেত্রে আমরা জানি যে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। এই ভ্যাকসিনটি আসলে শিশুর জন্য কতটা উপকারী? ভ্যাকসিন নিয়ে অনেক কনফিউশন আছে। অনেকেই মনে করে যে এত ভ্যাকসিনের প্রয়োজন নাই, কিন্তু যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, ভ্যাকসিনকে আমি কেউ কেউ কোনো কোনো মা এসে বলে এই ভ্যাকসিনটা জরুরি কিনা। ভ্যাকসিনটা আমি যেটা মায়েদেরকে বলি, এটা অনেকটা ইন্স্যুরেন্সের মতো। আপনি যদি ইন্স্যুরেন্স নেন, কাভার করেন বাচ্চাকে, ইন্স্যুরেন্স নিলে যেমন আপনার রিস্ক কাভার করে, ভ্যাকসিন নেওয়ার ফলেও আপনি যতগুলো নেবেন ততগুলোর এগেনস্টে আপনার বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। সুতরাং যতগুলো ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, এগুলা কোনো ক্ষতি তো করেই না, বরং এই ভ্যাকসিনের ফলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়। যেমন 15 থেকে 20 বছর আগে এদেশে শিশু মৃত্যুর হার ছিল 140 থেকে 150। সেই শিশু মৃত্যুর হার এখন 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে, এবং এই সাফল্যের পিছনে এই ভ্যাকসিন বা টিকা প্রধান ভূমিকা পালন করেছে। সুতরাং ভ্যাকসিন নিয়ে কোনো কনফিউশন করার কোনো স্কোপ নেই, অবকাশ নেই। ভ্যাকসিন অবশ্যই বাচ্চাকে রোগ প্রতিরোধ থেকে রক্ষা করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।